চোখ রাখলাম, ফিরে যাব আশা ছিল, ডাকবেই ভাবলাম। ঢেউগুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে, কত নদী শাখা স্রোত মিশে যায় সাগরে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। ও ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম, ফিরে যাব আশা ছিল, ডাকবেই ভাবলাম। ঘরে অসুস্থ মা, কারো কোনো খেয়াল নেই। সাত সকালে যে যার মতো বেরিয়ে গেছে। তুমি নিশ্চিন্তে যাও, আমি খালার খাবার দেয়া, ওষুধ দেয়া সবকিছুই করতে পারবো। মা, তোমার পাপিয়া মুনিয়া খাঁচা ভেঙে উড়ে যাওয়া দুটো পাখি, ওদের আটকাবার ক্ষমতা আমার নেই। খালা, শরীরটা কি এখন ভালো? পাপিয়া মুনিয়াপুর উপর ভাইয়ার অনেক রাগ, কিন্তু ওরা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ফেলে কিছুই খায় না। আইসক্রিম দেয়, ডেইরি মিল্ক, বার্গার, কত কিছু নিয়ে আসে আমার জন্যে। এসব তো আর আমি কিনে খেতে পারি না, ওরা মাঝে মাঝে দেয়, তাই খায়, কিন্তু ওদের জন্য আমি কিছুই করতে পারি না। সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। এলো না, কেন এলো না জানি না। এলো না, কেন এলো না জানি না। কিরে থামলি কেন? তুমি ভালো গাচ্ছিলি, গা। বসো তো। এই তোমার আশা হলো না? কি করব বল, শান্তকে নিয়ে আমি তো আমার সময় ধরে চলতে পারি না। এই বাপ মা ছাড়া ছেলে মেয়েকে মানুষ করা কি যে কঠিন, তোরা যদি বুঝতি। হ্যাঁ ফুপি, আমিও দেখেছি। কাকা কাকি তো দেশে নেই, শান্ত এই বন্ধু বান্ধবদের নিয়ে হই হুল্লোড় করে বেড়ায়। এতে তো ওর সময় নষ্ট হচ্ছে। বিদেশ থেকে টাকা আসছে, আর এই টাকা সে বন্ধু বান্ধবদের পেছনে খরচ করছে।
আমি তো বলতে বলতে একদম ফেড আপ, এখন তোরা একটু বোঝা। দিন দিন ও অস্থির হয়ে উঠেছে। আগে তো তাও বাসায় আসতো, আর এখন ওর দর্শন পাওয়াটা হচ্ছে দুরূহ ব্যাপার, বুঝলে? দিতি, এরকম কঠিন কঠিন বাংলা শব্দ মা আমাকে বলিস না তো তুই। কোথায় কঠিন বাংলায় কথা বললাম ফুপি? এই যে অস্থির, দুরূহ, দর্শন, আমার তো ভয় হয় এই কঠিন শব্দ বলতে গিয়ে কোন দিন তোর দাঁত একটা একটা করে খুলে পড়বে। ফুপি, তুমি তো অনেক রসিকতা জানো। ইয়ে, শিয়াব কোথায়? ও ফেরেনি এখনো? ফুপি, ও তো রাত ছাড়া বাড়িতে আসে না। তুমি একটু বসো, আমি ওকে ফোন করি, বলি তুমি এসছো। ফোন করবে কি? ব্যাটার ছেলে অফিসে কাজ নিয়ে ব্যস্ত আছে, আর আমি কি প্রধানমন্ত্রী নাকি দেশের যে ফোন করবি ছুটে আসবে ও আমার জন্যে? পাগল একটা। ফুপি, আচ্ছা শোনো, তুমি কি গুড়ের শরবত খাবে? হুম, নাকি স্যুপ গুলের? কোনটা? কিচ্ছু খাবো না আমি। কিচ্ছু খাবে না? আন্তর্জাল আমার কিচ্ছু ভালো লাগছে। রেজিগনেশন লেটার না? চাকরি ছেড়ে দিতে যাচ্ছেন? স্যার, আমার এক আত্মীয় তার গার্মেন্টসে আমার জন্য স্টোর ইনচার্জ হিসেবে একটা কাজ রেখেছেন স্যার। তাছাড়া বেতন একটু বেশি স্যার। ঠিক আছে, বেশি বেতনে চাকরিতে যাবেন, কোনো আপত্তি নেই, কিন্তু হুট করে এরকম সিদ্ধান্ত নিলে আমাদের যে অসুবিধা হয় সেটা তো ভাবা উচিত নাকি? আত্মীয় হঠাৎ করে ডেকে পাঠিয়েছেন স্যার। ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি আপনার ডিউস ক্লিয়ার করে দিতে। হ্যাঁ, দাঁড়া, 50 টাকা কেন? আরে গাবতলী থেকে ধানমন্ডি 50 টাকার বেশি আমি দেই না। এটা কি মগের মূল্য? বিটারে যাই ছেড়ে দিবেন না আরে স্যার? রাখো তোমার মিটার, ওইসব মিটার মিটার আমি মানি না। 50 টাকার বেশি আমি 1 পয়সা দেব না, পারলে তুমি নাও। তো শমশের মামার বাড়ির মতো এত সুন্দর বাড়ি এই গ্রামে আর একটাও নেই। তোমার ভাই তো সুরমা খালার বাড়িতে থাকতে থাকতে একটু ভদ্রলোক হয়েছে। মা, শমশের মামা তোমার রক্তের সম্পর্কের হলে কি হবে? সুরমা খালা কিন্তু এখন ওনার আপন বোন হয়ে গেছে। শোন, কথায় আছে গাঙ্গের পানি কাটলে দুভাগ করা যায় না, আবার গাঙ্গের পানি মিলিয়েও যায়। তা অবশ্য ঠিক। শমশের মামা হচ্ছে একজন স্বার্থপর মানুষ, আর সুরমা খালা মামার শিকার। তোমার ভাই কিন্তু আপন বোন বলতে সুরমা খালাকেই বোঝে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এই যে তোর মামা শহরে ব্যবসাপাতি করে, সেটা তো তোর সুরমা খালার টাকাতেই। তারপর বছরের পর বছর ঢাকাতে থাকছে, সেটাও সুরমা খালার ওখানে। তারপর তোর মামার বিয়ের খরচাপাতি কে দিয়েছে জানিস? এই সুরমা খালাই। সবচেয়ে বড় কথা, এই তল্লাটির সবচেয়ে সুন্দর বাড়িটা বানিয়েছে, সেটাও এই তোর খালার টাকাতেই। মামার দালান দেখলে না আমার আরেকটি সুন্দর ঘরের কথা মনে পড়ে, যে ঘরকে সবাই তাসের ঘর বলে, যেই ঘরের স্থায়িত্ব অনেক কম মা, যেই ঘর হঠাৎ করে নাই হয়ে যায়। তাসের ঘর বানাতে কিন্তু বেশি সময় লাগে না, আবার ভাঙতেও কিন্তু বেশি সময় লাগে না। মামা যে বাড়িটি বানিয়েছে না মা, তোমাকে একটা কথা বলি, মামা না ওই বাড়িতে কখনো থাকতে পারবে না। না শিউলি, এরকম কথা মুখেও আনবি না। ওর সাথে আমার রক্তের সম্পর্ক। ও ভালো থাকলে আমার মনটা শান্তিতে থাকবে। মারে, তুই যখন কোনো সর্বনাশের কথা বলিস, আমার বুকটা কাঁপে। মামা, মামা, অসুবিধার কথা। কিসের অসুবিধা? এই শব্দ শুনছেন কলিং বেলে? কলিং বেল বাজছে, তুমি তোমার ডিউটি করো। দরজাকে জিজ্ঞেস করো কে এসেছে, কোথা থেকে এসেছে এবং কাকে চায়। যে জিজ্ঞেস করছি, সিএনজি চালক এই গাবতলী থেকে আইছে, আপনার এই চাই। মানে? যে আপনার এই খুঁজতেছে। হ, এই ভাই এক লোক আইছে ভাই 1 ঘন্টা আগে।
74 টাকা বিল হয়েছে ভাই, 50 টাকা দিয়ে কাট দিব না। কত টাকা হচ্ছে? এই লেট ফি সহ 174 টাকা, 1 ঘন্টা লেট ভাই। এটা তো বাংতি নেই ভাই। লাগবে না। আচ্ছা ভাই, লোকটা আপনার কি হয়? কে এসছে আমি তো জানি না। ওই যে মোটা করে মাথা, অনেক চুল আছে, গোলগাল চেহারা ভাই। আমি তো জানিই না কে এসছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মামা, তুমি? কেমন আছো ভাগ্নে? ভালো। অনেকদিন পরে এলাম। তোমার মামি আসতে দিতে চায় না। আমি যতই বলি ঢাকার বাড়িতে না গেলে আমার ভালো লাগে না। ভাগ্নেটাকে আমি খুব মিস করি, কিন্তু সে আসতে দেয় না। এবার অবশ্য আমি অনেক দিনের জন্য এসেছি। একাই এসেছো? আরে তোমার মামি এই ঘরটার উঠোন ছাড়া কিচ্ছু বোঝে না, সে আসতে চায় না। মামা, শিউলি নামে একটা মেয়ে ঢাকায় পড়তে আসার কথা, আমাদের বাড়িতে থাকার কথা, আসেনি? আসবে। বাবা নেই, মায়ের একমাত্র মেয়ে। মা মেয়ে যুক্তি করেছে ফাল্গুন মাসে আসবে, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। ও, নিচে দেখলাম সিএনজি দাঁড়িয়ে আছে, কি টাকা পয়সা নিয়ে গন্ডগোল? সারাদিন সারা রাত বসে থাক। ভেবেছে মদন মিটারের গল্প শোনায়, যেন বাপের জন্মে মিটার দেখিনি। কিন্তু মামা, নিয়ম তো মানতে হবে, ও তো অন্যায় কিছু বলেনি। ওসব নিয়ম টিয়ম আমি বুঝি না। টাকা কি গাছে ধরে? 2 টাকা আয় করতে মাথার ঘাম ঘাড়ে ফেলতে হয়। হ্যাঁ মামা, ওই গাড়িওয়ালারও ঘাম ফেলে গাড়ি চালাতে হয়, আমি দিয়ে এসেছি। তুমি কেন দিতে গেলে? বসে থাকতো সারাদিন। এমনিতেই 100 ঘন্টা বাড়তি চার্জ করেছে, সারাদিন বসে থাকলে আরো অনেক বেশি টাকা চাইতো, আমি 500 টাকা দিয়ে বিদায় করেছি। তুমি হয়েছো তোমার মায়ের মতো দরাজ দিন। আরে এই জন্যেই নিজের বউ, নিজের আপন বোনকে ফেলে তোমাদের এখানে এসে থাকি। যাও বাবা, বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে আসো, দুজনে মিলে একসাথে চা খাবো আর গল্প করবো। ওকে, আমি একটু ফ্রেশ হই। বসো। আচ্ছা ঠিক আছে। আমেরিকা থেকে ডলার আসে, টের পাও না? বাপের টাকায় ফুটানি। সিএনজি চালককে 500 টাকা দিয়ে দিয়েছে। নবাব। আরে আরে কি কর মামি, দূর, আমার এইসব চুরি টুরি করতে একদম ভালো লাগে না, ছাড়ো তো। দাঁড়াও না, দেখি না কেমন লাগে। দেখছো কি সুন্দর লাগতেছে? শিউলি, আপাকে একটা কথা বলতে চাই, কিন্তু সাহস পাচ্ছি না। কি কথা? এই চুরি দুটো বন্ধক রেখে কিছু টাকা নিতে পারলে রুস্তম পাওনাদারের পাওনাটা মিটাতাম। টাকা না দিলে তো বাড়িতেই ফিরতে পারতেছি না। আর তাছাড়া গাজী ঘটককে কিছু টাকা দিব ভাবছি। গাজী ঘটকের টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি মাকে বলে দিয়েছি, মায়ের ব্যবস্থা করবে। সিট বাটপা ফরট যাই বলো, সে তো আমার স্বামী, তাকে তো আর ছেড়ে যেতে পারি না। ইনশাল্লাহ 2 দিন বাদে তোমার বিয়ে তো হবেই। তাই বলি কি, আপা এই দুটো রেখে কিছু টাকা দিলে আমাদের উপকার হতো, আর তোমারও একটা বিয়ের অলংকার হয়ে গেল। মামি, আমার মনে হয় কি জানো, এসব কথা তুমি মাকে বলো। আপাকে বলবো? হুম, আচ্ছা ঠিক আছে, ওটাই ভালো হবে। আস্তে মা। যাই। এই বয়সে এভাবে ক্লাস 1-2 স্কুলের বাচ্চাদের মতো টিচারের কাছে পড়তে ভালো লাগে না। তুমি তো মাত্র এইচএসসি স্টুডেন্ট। তুমি কি জানো এমএড ছাত্ররাও টিচারের কাছে পড়ে? এই প্রথম শুনলাম এবং বিস্মিত হয়েছি। ফুল হাসে তাই ওলি প্রেমেতে
বয়সে এভাবে ক্লাস 1-2 স্কুলের বাচ্চাদের মতো টিচারের কাছে পড়তে ভাল লাগে না। তুমি তো মাত্র এইচএসসি স্টুডেন্ট। তুমি কি জানো এমএড ছাত্ররাও টিচারের কাছে পড়ে? এই প্রথম শুনলাম এবং বিস্মিত হয়েছি। হ্যাঁ, বিস্ময়ে যে অবাক হয়েছো, চোখ কপালে তুলেছো, তা তো দেখতেই পাচ্ছি। এবার পড়াটা শুরু করো। তুমি আবার কোথায় চলে? আপনারা গল্প করছেন, গল্প শেষ হলে আমাকে ডেকো, আমি আসবো। আমরা আবার কোথায় গল্প করছিলাম স্যার? আমি জানি ও এখন ভেতরে যাবে, ভাবিকে অনেক কিছু বলবে। বলবে আমি পড়ি না, টিচারের সাথে গল্প করি, পরে আমার মন নেই, এসব বলে বলে ভাবির সাথে আমার একটা গন্ডগোল লাগবার চেষ্টা করবে। অথচ আমি পড়তে বসেছিলাম, পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমি আর পড়বো না। আমি পরিবেশ নষ্ট করেছি, দোষ আমার। ঠিক আছে, আমি পড়বো না। আপনি দীপার চোখের দিকে তাকিয়েছিলেন? না। ছিলেন, না হলে বুঝলেন কি করে ও চোখ কপালে তুলেছে? ওটা তো আমি কথার কথা বলেছি। দীপা বিস্মিত হয়, দীপার চোখ কপালে ওঠে, এসব কিছুই আপনার নজর এড়ায় না। তার মানে আপনি শুধু পড়াতে আসেন না, দীপার মুড, দীপার অ্যাটিটিউড এসব দেখতে আসেন। নদী, ছেলে মানুষই কেন করছো? তুমি তো জানোই দীপা একটু অন্যরকম, সেজন্যই আমি ওর অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি তো দীপাকে চেনো, তুমি না সেদিন আমাকে বললে ওর ব্যাপারে একটু কেয়ার নিতে? পাপি আপনার বোন, পাপিয়াকে আপনি গাইড করবেন? দীপা আমার দুলা ভাইয়ের বোন, দীপাকে গাইড করবে আমার দুলা ভাই? কিন্তু তুমি এত খেপে গেলে কেন? তুমি কি জানো তুমি ম্যাচিউর বিহেভ করছো? শোনেন স্যার, আমি সেদিন আপনাকে নদী নামে একটা কবিতা লিখতে বলেছিলাম। কবিতা লিখতে হবে না, আপনি দীপা নামে একটা কবিতা লিখবেন। না না, কবিতা বা ছোট গল্প না, দীপা নামে আপনি একটা উপন্যাস লিখবেন। ম্যাথস পড়ার বিষয় নয়, খাতা বের করো। হলো? আপা, আরে শাহানা, এসো এসো, ভেতরে এসো। আমি কোচ কাজ করে দিই আপনার? না না, কিছু করতে হবে না। আপা, একটা কথা বলি। হ্যাঁ বলো। এই সিঁড়ি দুটো কেমন? ভালো। 3.5 ভরি ওজন, শ্যাকরা দিয়ে মাপানো আছে। কোথায় পেলে? আপনার ভাই গড়ে দিয়েছিল। পরের টাকা মেরে বইয়ের গয়না করে দিয়েছে, ভালোই তো। আপা, জালিয়াত বলেন আর আপনার কথাই বারবার বলেন, সে তো আপনার ভাই, আমার স্বামী। আমরা তো তাকে পর করে দিতে পারবো না আপা। আপা, আমি বলি কি, আপনি এই দুটো রেখে দেন। আমি রেখে দেবো মানে? শিউলির জন্য রেখে দেবেন। শিউলির জন্য আমি এগুলো রেখে দেব? হ্যাঁ, 2 দিন পর যখন বিয়ে হবে তখন লাগবে না? হ্যাঁ, তা তো লাগবে। সে ব্যবস্থা আমি করে রেখেছি, ওর জন্য ব্যাংকে টাকা রাখা আছে। সময় হলে টিকলি, চুড়ি, দুল যা লাগে সব বানিয়ে দেব, তোমারগুলো তুমিই রাখো। আপা, আমি ভেবেছিলাম এ দুটো রেখে আপনি কিছু টাকা দিলে আমার ইজ্জতটা থাকতো। সে তো শহরে পালিয়ে বেঁচেছে, আমি আর কয়দিন এবারই ও বাড়ি থাকবো। আপা, আপনি তার বড় বোন, আমারও বড় বোন। এই বিপদের সময় আপনি পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে আপা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওগুলো তোমার কাছে রাখো।
দেখি কি করা যায়। আপা, এর দাম 30,000 টাকা, পাওনাদার পাবে 20,000। আপনি 20,000 দিলেই চলবে। এই দাও, কি খবর? ভাই, এবারের কবিতাগুলো অসাধারণ। রেজা ভাই তো দারুণ প্রশংসা করেছে। আচ্ছা, গল্প দিয়েছেন দুটো, পূর্ণিমার জন্য আরো 3টি লাগবে। দাও, আমার বিলগুলো কি অবস্থা? পাবেন পাবেন পাবেন, চেক পাবেন। অরুণ ভাই, আমাদের অ্যাকাউন্টেন্টের মায়ের অসুখ, সকালে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে। কিন্তু কিছু টাকার যে খুব দরকার ছিল। সমস্যাটা তো করে ফেলেন অ্যাকাউন্টেন্ট সাহেব। উনি ছুটি নিয়েছেন 1 সপ্তাহে, কিন্তু দেখবেন টেলিফোন করে এরপর আরো 5-7 দিনের ছুটি বাড়ি নিয়েছেন। ওরে বাবা, তার মানে তো দিন 15 আগে হচ্ছে না। একটা ফোন করে এলেই তো হতো। এত দূর থেকে এসেছেন, খালি হাতে ফিরে যাবেন? ফোন করে এলে তো আর খালি হাতে ফিরে যেতে হতো না। আর বাবা, ফোন করে হবেটা কি? যাকেই চাই সেটা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে চলি। ঠিক আছে। পাপিয়া, এই দেখ তো ড্রেসটা কেমন হয়েছে। ও মাই গড, সো গর্জিয়াস। কোত্থেকে কিনেছো? রিফাত কিনে দিয়েছে। মার্কেটে নিয়ে গিয়ে বললো কিছু একটা নাও। আমি তো বললাম না না। তারপর ইচ্ছে করে ড্রেসটার দাম জানতে চাইলাম, আর অমনি কিনে দিল। তুমি না আপু খুব চালাক। আমার মাথায় যদি তোমার মতো বুদ্ধি থাকতো। আমার প্রায় সব ফ্রেন্ডদেরই ঢাকাতে গাড়ি বাড়ি সব কিছু আছে। ছেলে বল আর মেয়ে বল, সবাই খুব হাইফাই। আর নীরার মতো পুয়োরের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। তোর আছে? নীরা গরিব সত্যি, ওর মামার বাসায় ও কত কষ্ট করে, কিন্তু দেখো আমাদের মাকে ও কত ভালোবাসে। আমরা যখন বাসায় কেউ থাকি না, ওই তো আমাদের মাকে দেখাশোনা করে। আপু, তুমি শান্ত ভাইয়া, রিফাত ভাইয়া, অপু ভাইয়া ওদের কাছ থেকে গিফটের আশায় থাকো, সুযোগ বুঝে আদায়ও করে নাও। আমার ইচ্ছে করে, কিন্তু লজ্জা লাগে। খুব ভালো করি। ওদের এক্সেস আছে, ওরা আমাকে দেয়। আর ওদের কাছ থেকে কিছু পেতে আমার লজ্জা বা গিল্টি ফিলিংস হয় না। বরং ওদের মতো স্মার্ট বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে, ওদের সিল দিতে আমার দারুণ লাগে। আচ্ছা আপু, ওদের মধ্যে কারোর সাথে কি তোমার কোনো রিলেশন নেই? কি হলো, আমার কথা উত্তর দিলে না? কোন কথার? তোমার সাথে কারো কোনো স্পেশাল রিলেশন আছে কি না সেটা জানতে চেয়েছিলাম। আরে ওই যে রিফাত, অপু, শান্ত, ওদের মধ্যে কারোর সাথে কোনো বিশেষ সম্পর্ক আছে কি না সেটা বলো। না, এখন পর্যন্ত তেমন কোনো সম্পর্ক হয়নি, তবে হয়ে যাবে। উইদিন শর্ট টাইমের মধ্যে আমি একটা বিশেষ সম্পর্ক তৈরি করে নেব। ভাবি, তুমি পান খাচ্ছো? পুপিকে বলেছিলাম একটা পানের বাটা দিয়ে যেতে, দিয়ে গেছে। সুন্দর না দেখতে? হ্যাঁ, কিন্তু তুমি পান খেলে কেমন দেখাবে? টুকটুকে লাল হবে। শোন, এক কাজ কর, তুই একটা খেয়ে নে। না না না, শোন শোন না, খেয়ে নে না, এখন একটা পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা? কেন শুনিসনি তুই যে মেয়েদের মুখ টুকটুকে লাল হলে পান খেয়ে সেই মেয়ে স্বামী সোহাগী হয়? একটা খেয়ে পরীক্ষা হয়ে যাবে। না না না, আমার এসব পরীক্ষা টরীক্ষা করা দরকার নেই। তবে তুমি কিন্তু পান খেয়ে দাঁত ব্রাশ করে ফেলো। কেন? ভাইয়া এসে যদি দেখে তুমি এরকম পান খেয়ে দাঁত লাল করে বসে আছো, তাহলে কিন্তু রাগ করবে। মোটেই না, বরং লাল টুকটুকে হলে খুশি হবে। শোন সুদীপা, এখন থেকে আমি ভেবেছি রেগুলার খিলি পান 2টো করে খাবো। একটা খাবো দুপুরে খাবার পরে, আর একটা খাবো রাতের খাবারের পর। কেমন হবে বলতো? ভাবি, তুমি এটা করো না তো।
ভাইয়াকে তো আমি চিনি, ভাইয়া একদম পছন্দ করবে না। তোদের দু ভাই বোনই একদম একই রকম। আমার কোনো কাজই তোদের পছন্দ না। তুই জানিস এই পান পাতা পাকস্থলী খাবার হজমে সাহায্য করে। এটা একটা বনজ ওষুধ। এখন থেকে তোর ভাইয়াও খাবে, তুইও খেতে পারিস। আমি অবশ্য নদীকে বলবো, নদী অবশ্য মনে হয় খাবে না। হ্যাঁ ভাবি, তোমার কথা মতো পান খেলে আমার অবশ্য একটা উপকার হবে, ব্যাগে করে আর ওই লিপস্টিক নিয়ে ঘুরতে হবে না, ন্যাচারালি ঠোঁট লাল হয়ে যাবে। অত লিপস্টিক কালার আর কি। সুদীপা, তোর সব কথাতেই না একদম রঙ্গ ব্যঙ্গ। না ভাবি, আমি কিন্তু ফান করি, সিরিয়াসলি বলেছি। আবারও কিন্তু বলছি, ভাইয়া আসার আগে দয়া করে বাথরুমে গিয়ে দাঁতটা ব্রাশ করে ফেলো। এই পানটা সুদীপার ভাইয়ার জন্য। শোন, এ দুটো আমি পরখ করে দেখেছি, খাঁটি সোনার বালা। তুমি এখন কি করতে চাও মা? ওদের তো বিপদ। তোর মামিও খুব অনুনয় বিনয় করে বলল। তাছাড়া গয়না বানাবার জন্য তো তোর জন্য টাকা রেখেছি। ভাবছি ওই টাকা থেকে ওদেরকে কিছু টাকা দিয়ে এ দুটো কিনে রাখি। আমার তো কোনো ক্ষতি নেই, ওদেরও উপকার হলো। কিরে হাসছিস কেন? না মা, তুমি এগুলো কিনবে না। এগুলো কিন্তু মামার কেনা নয়, কোথাও থেকে হয়তো বা চুরি করে এনেছে। চুরি করা তো। এই যে নদী, তুমি দেখি ইদানিং বইপত্র ছাড়া আর কিছুই বোঝো না। আমি একটা মাত্র তোমার দুলাভাই, তুমি আমার একমাত্র শালী। দুলাভাই বাড়িতে এলে কখন দুলাভাইয়ের খোঁজ খবর নেবে, আদর যত্ন করবে তা না, একেবারে পড়া পড়া আর পড়া। যান গিয়ে আপনার বউকে বলেন আমার কারো দিকে তাকাবার সময় নেই। মনে হচ্ছে একেবারে বোর্ডে স্ট্যান্ড করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। আমি একটা অপকর্ম করে ফেলেছি। কি অপকর্ম? দুলাভাইকে বলাটা কি ঠিক হবে? আমি অয়ন স্যারের সাথে খারাপ ব্যবহার করেছি, এ কথা বললেই তো দুলাভাই 100টা প্রশ্ন করবে। অপকর্মটা কি? সিলেবাসের বাইরে দুটো এক্সট্রা চ্যাপ্টার করেছি, এই জন্য মনে হচ্ছে উনি রাগ করে নাও আসতে পারেন। ভুল সবারই হতে পারে, তবে সামান্য ভুলের জন্য তোমাদের টিচার তোমাদেরকে পড়াতে আসবে না। তোমাদের টিচার কিন্তু অতটা রিজিড মনে হয় না। ঠিক আছে, আমি কথা বলবো। সামান্য মিস্টেকের জন্য পড়াতেই আসবে না, এতটা কঠিন হওয়া বোধ উচিত না। তুমি আমাকে ফোন নাম্বারটা দিও। না না, লাগবে না, আসবে। 2-1 সপ্তাহ রাগ করে থাকলেও ঠিকই আসবে। আর তাছাড়া ওর তো কোনো ফোন নাম্বার নেই। তাই? আপনি যান দুলাভাই, আমি ঠিকই মেকআপ করে ফেলবো। আচ্ছা, এখন আমার সাথে কথা বলা মানে আমাকে ডিস্টার্ব করা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পড়ো পড়ো। ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে। তবে সামান্য ভুলের জন্য তোমাদের টিচার তোমাদেরকে পড়াতে আসবে না। তোমাদের টিচার কিন্তু অতটা রিজিড মনে হয় না। ঠিক আছে, আমি কথা বলবো। সামান্য মিস্টেকের জন্য পড়াতেই আসবে না, এতটা কঠিন হওয়া বোধ উচিত না। তুমি আমাকে ফোন নাম্বারটা দিও। না না, লাগবে না, আসবে। 2-1 সপ্তাহ রাগ করে থাকলেও ঠিকই আসবে। আর তাছাড়া ওর তো কোনো ফোন নাম্বার নেই। তাই? আপনি যান দুলাভাই, আমি ঠিকই মেকআপ করে ফেলবো। এখন আমার সাথে কথা বলা মানে আমাকে ডিস্টার্ব করা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পড়ো পড়ো। অয়ন ভাইয়া আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন, যদি আর কোনোদিনই না আসে।
হুম? তুমি পান খেয়েছো? হ্যাঁ। পান খেলে তোমার মুখের অবস্থা কি হবে তুমি জানো? কি হবে? দাঁত, ঠোঁট, জিভ সব লাল হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, আয়নায় তখন নিজের চেহারা দেখো। আমাকে কেমন দেখাবে বলো তো? কেমন দেখাবে জানি না, তবে এখন খুব সুন্দর লাগছে। সত্যি বলছো? হ্যাঁ। ধন্যবাদ। আমার কি মনে হচ্ছে জানো? কি? তোমাকে দেখে মনে হচ্ছে হুম? তুমি একটা 50 বছরের বুড়ি। দিতি, সবকিছুরই একটা সময় থাকে। এই যেমন ধরো, শিশু বয়সে পুতুল আর বল নিয়ে খেলা, কিশোর বয়সে বন্ধু বান্ধবদের নিয়ে হই হুল্লা করতে করতে বল খেলা, তেমনি পান খাওয়ারও একটা সময় আছে। এই বয়সে যদি তুমি নিজেকে বুড়ি বানিয়ে ফেলো, তাহলে বুড়ো বয়সে কি করবে? শোনো, আর কখনো তুমি পান খেয়ে ঠোঁট লাল করবে না, ঠিক আছে? দাঁড়া। মোবাইল বাজছে। কোথায়? রিংটা তো তোর ব্যাগ থেকেই আসছে নাকি? ও হ্যাঁ, আমার বান্ধবীর ফোন। কলটা রিসিভ কর। না থাক। বের কর। থাক না ভাইয়া। থাকবে কেন? কোনো জরুরি কল নিশ্চয়ই। বের কর। হ্যালো। হ্যালো। মুনিয়া পাখি? হ্যাঁ হ্যাঁ, আমি মুনিয়া। ভাইয়া আছে এখানে, পরে কথা বলবো।